সাসপেন্স পয়েন্ট। এই সুন্দর পৃথিবীর মাঝে কোথাও কোথাও জমে থাকে অভিশাপের কালো মেঘ। সেই মেঘ থেকে বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো মাঝে মাঝে ছড়িয়ে পড়ে অশুভ শক্তির লেলিহান শিখা। আর তার বৃত্তে যদি কেউ নেহাত কাকতালীয় ভাবেই বা ভাগ্যের ফেরে বা সেই অশুভ শক্তির অমোঘ আকর্ষণে প্রবেশ করে, তবে তার দাম দিতে হয়। হতেই পারে সেই দাম দিতে হয় জীবন দিয়ে। এই অশুভ শক্তির আকর্ষণের চাল ছিঁড়ে বেরিয়ে আসা কি সত্যি সম্ভব? সত্যি কি ইহজগতের মানুষদের মনের ওপর প্রভাব বিস্তার করে তাকে পরাস্ত করে দিতে পারে সেই অশুভ শক্তির জাল? নাকি আমাদের জীবনের সব ঘটনাই পূর্ব নির্ধারিত? আমরা তো কেবল এসব কল্পনা করতে পারি। কিন্তু যদি কেউ এমন দীর্ঘদিনের জমে থাকা অশুভ শক্তির আকর্ষণে প্রবেশ করে তার অন্ধকারের বৃত্তে, কি হতে পারে তার পরিণতি? মানুষের অস্তিত্ব মানুষের দ্বারাই রক্ষিত হয়, এ কথা সর্বদা জোর দিয়ে কিন্তু বলা চলে না। আর মাতৃরূপে পূজিত দেবী যখন রুষ্ট হন, যখন কোনো স্বার্থপর সাধক তার সাধনায় সিদ্ধি লাভ করতে সে ভেঙে দেন সব রীতি, তখন সেই মাতৃরূপী দেবী কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, কতটাই বা নিষ্ঠুর হয়ে অভিশাপ বর্ষণ করতে পারেন তার সন্তানতুল্য ভক্তদের ওপর। আশা করি এই সমস্ত উত্তর পাবেন সৌমেন পালের কাহিনী অভিশপ্ত জঙ্গলে। টিম সাসপেন্স পয়েন্টের কোনো গল্পই অন্ধবিশ্বাস, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্রকে সমর্থন করার উদ্দেশ্যে তৈরি নয়। এগুলি লেখকরা গল্পের প্লট তৈরির জন্য ব্যবহার করে থাকেন। আশা করি সাসপেন্স পয়েন্টের শ্রোতা বন্ধুরা সেগুলো বুঝেই গল্প শোনার আনন্দ নেবেন। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে এবং সুদীপের চরিত্রে আমি বুবাই, সুমির চরিত্রে মৌমিতা, অভির চরিত্রে শুভ, বরুণের চরিত্রে সাগ্নিক, দোকানদারের চরিত্রে সৌরভ, তান্ত্রিকের চরিত্রে ইন্দ্রনীল, মহাদেবের চরিত্রে প্রদীপ্ত। শব্দ সংযোজন ও আবহ সৃষ্টি মিহান্স প্রোডাকশন হাউস। পোস্টার ডিজাইনে দ্য থিঙ্ক ট্যাঙ্ক। শুরু হচ্ছে আজকের কাহিনী অভিশপ্ত জঙ্গলে। গুনগুন করে গান গাইতে গাইতে বেশ জোরেই গাড়িটা চালাচ্ছিল সুমি। পাশের সিটে অভি। চাঁদের আলোয় নির্জন জঙ্গলাকীর্ণ গ্রাম্য রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে ছুটে চলেছে নতুন কেনা লাল বিলাসবহুল গাড়িটা। জায়গাটা যেন একটু বেশি নির্জন। সময় এখন রাত 8টা। এই সময় তো কলকাতায় সবে সন্ধে, আর এখানে একেবারে মধ্যরাত মনে হচ্ছে। তবে সেটাই স্বাভাবিক, জায়গাটা গ্রামের বাইরে। তাছাড়া গ্রামের লোকজন একটু তাড়াতাড়ি কাজ মিটিয়ে বাড়ি ফিরে যায়। রাস্তার পাশের বড় বড় গাছগুলোর ছায়া পড়ে রাস্তাটার বুকে আলো আঁধারির খেলায় মেতেছে। মাঝে মাঝে বয়ে যাওয়া হাওয়ায় তাদের ডালপালাগুলো নড়ে উঠছে। এই এক রোমাঞ্চকর মায়াবী অনুভূতি ভরা পরিবেশ। গাড়িটা হেডলাইটের আলো দিয়ে অন্ধকারের বুক চিরে এগিয়ে চলেছে। এই গাড়ির হলদেটে আলো ছাড়া আর কোনো কৃত্রিম আলোই নেই রাস্তায়। চারপাশের কালো পর্দার পিছন থেকে একটানা ঝিঝির চিৎকার যেন এক রোমাঞ্চ
না আছে কোনো মেকানিক। হঠাৎ সুমি গাড়ির হেডলাইটে দেখতে পায় আবছা একটা কিছু রাস্তার বাম দিক থেকে ডান দিকে চলে গেল। প্রাণপণে গাড়ির ব্রেক চাপে সে। হঠাৎ জোরে একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা বেশ কষ্ট করে দাঁড়িয়ে পড়ে একপাশে। ড্যাশবোর্ডের ওপরে রাখা মোবাইলে গুগল ম্যাপটা দেখে একটু আশ্চর্যই হয় সে। দিব্যি গাড়িটা নিয়ে সে যাচ্ছে এমন একটা 8 ফুট চওড়া লাল ধুলো ভরা রাস্তা দিয়ে, আর গুগল ম্যাপে দেখাচ্ছে এখানে কোনো রাস্তাই নেই, বরং লেখা বনকালী ফরেস্ট। মোবাইলে চোখ রেখেই বেশ চিন্তিত কণ্ঠে সুমি বলে উঠল, ওটা কি ছিল বলতো অভি? কোথায় কি? আমি তো কিছু দেখলাম না। আরে ওই যে ওই বড় গাছ দুটোর মাঝখান থেকে কিছু একটা বেরিয়ে রাস্তা পার হলো। মানুষই তো মনে হলো। দূর, কি ভুলভাল বকছিস? এই জঙ্গলের মাঝখানে এই রাতে আমরা ছাড়া আর কোনো পাগল কি থাকতে পারে? আরে আমি কি এতটাই ভুল দেখলাম না কি? দাঁড়া, নেমে দেখি কি ব্যাপার। দেখ সুমি, এতক্ষণ ঠিক ছিল, এখন কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। এই রাতে নির্জন জঙ্গলের মাঝে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটি করা কোনো বুদ্ধিমানের কাজ না। এটা কোন জায়গা তাও জানা নেই। আরে তোর যত ভয়, কি ব্যাপার একটু দেখেই ফিরে আসছি। দাঁড়া, তুই গাড়িতেই বস, ভিতর ডিম। সুমি গাড়ি থেকে নেমে পড়ে। অভি এক প্রকার বাধ্য হয়েই নামে গাড়ি থেকে। দুজনে বেশ খানিকটা এগিয়ে যায় সামনের দিকে। না, কিছুই চোখে পড়ে না। চারিদিকে শুধু বড় বড় গাছপালা। চাঁদের আলো এসে পড়েছে তার ডালপালাগুলোর ফাঁক দিয়ে। দূরে তাকিয়ে সুমির মনে হয় কোনো শিল্পীর সুনিপুণ তুলির টানে আঁকা এক প্রাণবন্ত ছবি। সে তাকিয়ে থাকে দূরে। ইচ্ছে হয় সব ছেড়ে এই জঙ্গলের মাঝে সে হারিয়ে যায় আজ রাতে। সুমি প্রকৃতির এই অপরূপ শোভায় এতটাই মোহিত হয়ে পড়েছিল যে অভি যে তাকে ডাকছে তা তার কান অবধি পৌঁছায়নি। অভি তার হাত ধরে ঝাঁকাতে তার সম্বিত ফেরে। কি রে, এখানে কি এভাবে দাঁড়িয়ে রাত কাটাবি নাকি? তখন থেকে ডাকছি, শুনতেই তো পাচ্ছিস না। কোথায়? এখানে তো কিছুই নেই। ভুলভাল দেখিস তুই। চল তো ফিরে যাই। সুমি যেন সম্বিত ফিরে পেল। অভির দিকে তাকিয়ে বলে, ফিরে যাবি? নয়তো কি এখানে থাকবি? যত সব। আচ্ছা, পাগলের পাল্লায় পড়েছি। সুমি আর অভি তাদের গাড়ির দিকে ফিরে চলে। হাঁটতে হাঁটতে অভিকে বলে, বুঝলি অভি, এই সুন্দর চাঁদের আলোয় এমন গাছপালা ঘেরা পথে হেঁটে যে ফিলিংস হচ্ছে না, তা মনে হয় একমাত্র দেবরাজ তার নন্দন কাননে ভ্রমণ করেই পেয়ে থাকেন। চল না আর একটু হাঁটি। বাড়ি তো ফিরবই, কংক্রিটের শহর তো আমাদের জন্য আছেই, কিন্তু গ্রাম্য সবুজের ভিড়ে এই নির্জনতায় হারিয়ে গিয়ে যে সরলতার গন্ধমাখা শ্বাস নিচ্ছি তা যে অনেক দামি। সুমি, কি হলো রে? কেউ যেন মনে হলো পিছন দিয়ে দৌড়ে রাস্তা পার হলো। তুই আসলেই খুব ভীতু। আরে এই নির্জন জায়গায় তোর নিজের পায়ের শব্দেরই রিফ্লেকশন শুনেছিস? পাগল, এটা একটা কমন ফিজিক্স। ভয় সব ভুলে মেরেছিস। তুই আর বাড়াবাড়িটা করিস না সুমি। আবার দাঁড়িয়ে পড়লি? আর ভালো লাগছে না। সত্যি আমার এবার ভয় লাগছে। ঘরের ছেলে ঘরে ফিরতে পারলে বাঁচি। হঠাৎ কিছু একটা দেখতে পেয়ে থমকে দাঁড়ায় সুমি। জঙ্গলের দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে বলে, এই অভি, দেখ দেখ, ওইখানে একটা মন্দির মনে হচ্ছে না? কই? হ্যাঁ রে, আলো তো জ্বলছে। নিশ্চয়ই ওখানে মানুষ আছে। তাও এত রাতে এই জঙ্গলের মাঝখানে মন্দিরে পুজো হচ্ছে। ব্যাপারটা কেমন নর্মাল মনে হচ্ছে না। আরে তোর তো সবই অ্যাবনর্মাল মনে হয় দেখছি। চোখের সামনে দেখতে পাচ্ছি একটা মন্দির, তার মধ্যে আলো জ্বলছে। এর মধ্যে কি অ্যাবনর্মালিটি খুঁজে পেলি একটু শুনি। বাজে না বকে, চল একবার ঘুরে আসি। গ্রামের মন্দিরে, তাও নির্জন জঙ্গলে, পুজোটা দেখে আসতেই হচ্ছে। বেশ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ব্যাপার। ওখানে কি দরকার? রাখতো তোর অ্যাডভেঞ্চার। চল তো ফিরে যাই।
তোর ইচ্ছে হলে তুই যা, আমি এমন একটা সুন্দর অভিজ্ঞতার সুযোগ হাতছাড়া করতে মোটেই রাজি নই। বলতে বলতেই সুমি রাস্তার পাশের ঝোপ লাফিয়ে পেরিয়ে হাঁটা দিয়েছে সেই মন্দিরের দিকে। অভিও কোনো উপায় না দেখে মোবাইল টর্চ চালিয়ে অনুসরণ করে সুমিকে। চাঁদের আলোয় স্নান করা বড় বড় গাছগুলোর ফাঁক দিয়ে হেঁটে চলেছে সুমি ও অভি। নির্জন জঙ্গলে একটানা ঝিঝির ডাক আর তাদের হেঁটে চলার ফলে শুকনো পাতার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সমস্ত পৃথিবী যেন ঘুমিয়ে পড়েছে। যতই তারা এগিয়ে যেতে থাকে ততই যেন সেই পোড়ো মন্দিরটা পিছনে সরে যেতে থাকে। বেশ কিছুটা হাঁটার পর অভি বলল, এই সুমি, মন্দিরটা যেন পিছনে সরে যাচ্ছে বল। ওই রাস্তা থেকে যেমন দেখা যাচ্ছিল এতক্ষণ হাঁটার পরেও যেন তেমনই দূরে দেখাচ্ছে। তোর দেখছি সব বুদ্ধি লোপ পেয়েছে। তুই একটা ভীতু। আসলে জঙ্গল তো, তাই বোধহয় ঠিক বোঝা যাচ্ছে না। আর ওই যে আলোটা দেখেছিলাম সেটা তো আর দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না তো, বোধহয় পুজো শেষ হয়ে গেছে। তুই মেলা বকবক করে সময় নষ্ট না করে নে, পা চালা। আরও কিছুক্ষণ হাঁটার পরে সুমিরও মনে হয় যেন মন্দিরটা ক্রমশ পিছনে সরে চলেছে। পিছনে ফিরে দেখে সে রাস্তাটা রাতের অন্ধকারে গাছপালার আড়ালে কোথায় যেন হারিয়ে গেছে। চারিদিকে শুধু বড় বড় গাছ আর গাছ। হঠাৎ সুমি একটা জিনিস লক্ষ্য করে, আর লক্ষ্য করেই শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। পিছনে অভি ছাড়াও আরও একটা কেউ যেন হেঁটে হেঁটে আসছে তাদেরই সাথে। কোনো মানুষ বা প্রাণীকে দেখা যাচ্ছে না। গাছের ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছে সেই ছায়ামূর্তি। একবার হয়তো ভুল দেখে থাকবে, কিন্তু পর পর 3 বার ঘাড় ঘুরিয়ে সে একই জিনিস দেখে। সুমি হঠাৎ দাঁড়িয়ে পড়ে, ভালো করে চারিদিক দেখে, কিন্তু আর দেখতে পায় না ছায়াটা। কিরে, হঠাৎ দাঁড়িয়ে পড়লি যে? না, কিছু না, চল ফিরেই যাই। কি হয়েছে বলতো তোর? আমি যখন বলছিলাম তখন তুই জেদ করে এলি, আর এখন এত কাছে এসে বলছিস ফিরে যাব? জঙ্গলের ঠান্ডা হাওয়ায় পাগল হয়ে গেছিস মনে হচ্ছে। এর পরের বার থেকে তোর সাথে আর আসছি না। সুমি সামনে তাকিয়েই আশ্চর্য হয়ে যায়। এতক্ষণ খেয়াল করেনি সে, আর হাত 10 ঘাঁটলেই মন্দিরটা। কিন্তু সুমি তো একটু আগেই এটাকে বেশ দূরে দেখেছিল। চিন্তা ও ভয় মিশ্রিত এক অনুভূতি নিয়ে কোনো কথা না বলেই মন্দিরের দিকে এগিয়ে চলে সুমি। অভিও তাকে অনুসরণ করে। সুমি আর অভি আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে জ্যোৎস্নার আলোয় স্নান করা মন্দিরটার দিকে। নির্জন এই জঙ্গলের মাঝে এক মন্দির কত দিনের, কত মাসের, কত বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কত ঝড় ঝঞ্ঝা, কত রকম প্রকৃতির অত্যাচার সহ্য করেও মাথা উঁচু করে আছে। বয়সের ভারে স্থানে স্থানে খসে পড়েছে তার ইট। সারা গায়ে গজিয়ে উঠেছে কত গাছপালা। তবুও যেন কত দায়িত্ব কাঁধে সে দাঁড়িয়ে আছে। সব ভয় ভুলে অজানাকে জানবার এক চাপা উত্তেজনাপূর্ণ আগ্রহে ছেয়ে যায় সুমির মনে। সে ধীরে ধীরে এগিয়ে যায় মন্দিরের তালা বন্ধ দরজার দিকে। অভিও আবার মোবাইলের টর্চটা জ্বালিয়ে এগিয়ে যায় সেদিকে। সুমি, মনে তো হচ্ছে এই মন্দিরে অনেক দিন কেউ প্রবেশ করেনি। দরজাটা পর্যন্ত লতা পাতায় ভরে গেছে, তবে ওই আলো, সেটা কে জ্বালালো এই বদ্ধ মন্দিরের মধ্যে? এ তো রীতিমতো ভৌতিক ব্যাপার। আমার মতে আর এগোনো ঠিক না। টর্চটা একটু নিচের দিকে দেখাতো, মনে হচ্ছে পায়ের কাছেই একটা ইট আছে। অভি বুঝতে পারে একে এসব বলে কোনো লাভ নেই। অভি আর কথা না বাড়িয়ে টর্চটা নিচের দিকে ধরে। মন্দিরের দেয়াল ঘষে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা কিছু নোনা ধরা ইটের মধ্যে থেকে সুমি একটা ইট তুলে নেয়। সজোরে আঘাত করে পোড়ো মন্দিরে ক্ষয়ীভূত কাঠের দরজার দুর্বল জং ধরা তালায়। সাথে সাথেই দূরে যেন একটা কুকুরের
করুণ সুরে কেঁদে ওঠার শব্দ শোনা যায়। বাদুড়ের মতো কিছু একটা ডানা ঝাপটিয়ে খুব কাছ থেকে উড়ে চলে যায়। ভয় পেয়ে আঁতকে ওঠে অবি। সুমি অবিচল, দরজা ঠেলে খুলে ফেলে সে। একটা মিষ্টি ধূপের গন্ধমাখা বাতাস পেরিয়ে আসে। জিন্সের পকেট থেকে মোবাইলটা বার করে সুমি ঢুকে যায় মন্দিরের ভিতরে। অভিও প্রবেশ করে তার সাথেই। সাথে সাথেই সশব্দে বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা। এবার দুজনেই খুব ভয় পেয়ে যায়। সুমি হয়তো নিজের মনকেই সান্ত্বনা দিতে বা অভিকে সাহস জোগাতে বলে, আরে অনেক গাছপালা চারিদিকে, তাই বোধহয় দমকা হাওয়ায় দরজা বন্ধ হয়ে গেছে। অভি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না এই কথার। সেও জানে দমকা বাতাস এই দরজাটা খুলে যেতে পারে, বন্ধ হতে পারে না, কারণ দরজাটা ভিতরের দিকে ঠেলেই খোলা হয়েছে। অভি সামনে আলো ফেলতেই দেখে পুরো ধুলোয় ভরা পাথুরে মেঝে। বহু বছর এখানে কোনো মানুষের পা পড়েনি, এটা নিশ্চিত। সুমিও সেটা লক্ষ্য করেছে। কেউ কাউকে কিছু না বললেও তাদের দুজনের মনেই স্বাভাবিকভাবে এই প্রশ্নের উদয় হয়েছে, তবে তারা যে আলো জ্বলতে দেখেছিল তা কিসের আলো ছিল? আর যদি কোনো মানুষই এখানে প্রবেশ না করে, তবে ধূপের গন্ধটা কিভাবে সৃষ্টি হলো? অভি এসব ভাবতে ভাবতে স্থির হয়ে দাঁড়িয়েছিল এক জায়গায়। হঠাৎ সুমি চিৎকার করে বলে, অভি, অভি, ও, ও কি বিভৎস! এদিকে দেখ, এদিকে দেখ অভি! অভি সামনে তাকাতেই যা দেখলো তাতে ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। সে দেখল রংচটা একটা কালীর মূর্তি। তার সমস্ত সাজ পোশাক সময়ের ভারে খসে পড়েছে, চুলগুলো এলোমেলোভাবে বিন্যস্ত। এরকম দেবী মূর্তি তারা দেখেনি কোনোদিন। হয়তো দীর্ঘদিন একইভাবে রয়ে যাওয়ার কারণে কিছুটা বিকৃত হয়ে এই রকম ভয়ঙ্কর হয়েছে মূর্তিটা। চোখ দুটো তার জলজল করছে। হাতে ধরা একটা মরা মানুষের মাথার খুলি, আর তার কষ বেয়ে গড়িয়ে পড়েছে তাজা রক্ত। রক্ত লেগে রয়েছে মুখেও। অভি আর সুমি আরও কিছুটা এগিয়ে নিচের দিকে মোবাইল টর্চের আলোয় দেখলো নিচে পড়ে আছে একটা খাড়া, আর তার সামনে হাড়িকাঠের পাশেই পড়ে আছে মুন্ডুহীন একটা নর কঙ্কাল। অভি মোবাইলের টর্চের আলো একটু দূরে ফেলতেই দেখলো বেশ কয়েকটা কঙ্কাল এলোমেলোভাবে পড়ে রয়েছে। তীব্র আতঙ্কে অভির গলা শুকিয়ে কাঠ। ঠিক এমন সময় কাদের যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে। সুমি এবার দৃষ্টি ঘোরাতেই দেখতে পেল চারিদিক থেকে অন্ধকারের মতো কারা যেন এগিয়ে আসছে তাদের দিকে। খুব ভয় পেয়ে সে বলল, অভি, অভি, অভি পালা এখান থেকে, অভি পালা! সুমি, ওরা কারা? চল তাড়াতাড়ি চল। কথা শেষ না হতেই দুজনে দৌড়ে দরজার কাছে আসলো। ততক্ষণে চারিদিক থেকে অজস্র ছায়ামূর্তি এসে যেন তাদের ঘিরে ফেলল। কানে আসছে অনেক মানুষের একসাথে কথা বলার শব্দ। একটা প্রবল আকর্ষণ বল যেন তাদের পিছনে টানছে। পড়ে গেল দুজনেই। হাত থেকে ছিটকে গেল টর্চ জ্বালানো মোবাইল দুটো। তারা দেখতে পেল তাদের দিকে অন্ধকারের মতো ধেয়ে আসছে অনেক ছায়ামূর্তি। নিভে গেল সব আলো। চারিদিকে তীব্র অন্ধকার। এই অন্ধকারে ডুবে গেল সুমি আর
কাজ করছিলাম। ঠিক এমন সময় মোবাইলটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি বরুণের ফোন। হ্যালো, বল। শোন, একটা খবর আছে। বাঁকুড়ার বর্ধমানের সীমান্তবর্তী একটা গ্রাম হলো চন্দনপুর। সেখানেই শেষবার অভি আর সুমিকে দেখা গিয়েছে। কবে? আজই? আর তুই কিভাবে জানলি? আরে না না, গত সানডে, মানে যেদিন থেকে ওরা নিখোঁজ সেই দিন। ওই গ্রামের মাঝ বরাবর ওদের গাড়ির চাকা লিক হয়েছিল। আমার এক আত্মীয় ওখানেই থাকে, তো আমি ওদের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম। সেটা দেখেই ও চিনতে পেরেছে। তারপর এখনই ফোনটা করে আমায় খবর দিল। তারপর বলল সুমিরা লছিমগঞ্জের দিকে গিয়েছিল গাড়ি সারানোর পর। তুই আরও ভালো করে খবরটা নিয়ে রাখ। আর চল, কাল সকালেই ওখানে যাই। আশপাশের এলাকায় খোঁজ করে দেখি যদি কিছু সন্ধান পাই। না রে, আমার একদমই হবে না। আমার এক খুব কাছের আত্মীয়ের বিয়ে রে। আমাকে সেখানেই যেতে হবে। তুই বরং গিয়ে দেখতে পারিস। আমি তোকে সব ডিটেলস আরো ভালো করে জেনে পাঠিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা, ঠিক আছে, তাহলে তাই কর। ওকে, বাই। পরদিন খুব সকালে আমি একাই রওনা দিলাম চন্দনপুরের উদ্দেশ্যে। বরুণের পাঠানো সব তথ্য এবং গুগল ম্যাপের সাহায্যে গাড়ি চালিয়ে যখন আমি চন্দনপুরের কাছাকাছি পৌঁছালাম, তখন বেলা 11টা। সেখানে গিয়ে ইচ্ছে ছিল বরুণের সেই আত্মীয়ের সাথে দেখা করার, কিন্তু গ্রামের লোকজনকে জিজ্ঞেস করে জানা গেল সে দুদিনের কাজে বাইরে গেছে। অগত্যা তার দেওয়া তথ্য অনুযায়ী আমি গেলাম পাশের গ্রাম লছিমগঞ্জ। গ্রামের শুরুতেই বড় বটগাছটার নিচে একটা গুমটি চায়ের দোকান। আমি সেখানে গিয়ে দেখলাম দোকান আধ খোলা, কিন্তু কেউ কোথাও নেই। দেখে মনে হয় না এই দোকানে লোকজন আছে। চারিদিক ধুলোয় ভর্তি, বটগাছের শুকনো পাতায় ছেয়ে গেছে চারিদিক। ডাকলাম, কেউ আছেন দোকানে? না, কোনো সাড়া শব্দ নেই। পিছনে ফিরে দেখলাম লাল মাটির রাস্তাটা রোদে খাঁ খাঁ করছে, কেউ কোথাও নেই। আবার সামনে ফিরে তাকাতেই চমকে উঠলাম। দেখি একটা মাঝবয়সী লোক চায়ের কাপ ধুয়ে চা ঢালছে। দোকান দিব্যি খোলা, চারিদিক ঝাঁট দেওয়া পরিষ্কার। তবে আমি কি ভুল দেখলাম একটু আগে? দোকানদার নীরবে এক কাপ চা ঢেলে এগিয়ে দিল আমার দিকে। বাঁশ দিয়ে তৈরি ছোট মাচার মতো জায়গায় বসে গরম গরম চাটা খেয়ে দোকানদারকে বললাম, কত টাকা হলো? দাম দাম লাগবে নি বাবু। আমরা নতুন কেউ গ্রামে এলি দাম নিই না। ও, তাই বুঝি? আপনারা তো খুব অতিথি সেবা করেন মশাই। আগে অতিথি সেবা তো করতেই হবে বাবু, সেবা করাই তো আমাদের কাজ। আমি আর কথা না বাড়িয়ে উঠে গেলাম তার দিকে। মোবাইলে সুমির ছবিটা দেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এই মেয়েটাকে কোথাও দেখেছেন? দোকানদার চোখের মোটা কালো ফ্রেমের চশমাটা একবার ভালো করে নাড়িয়ে ছবিটা বেশ সময় নিয়ে দেখে বলল, দেখেছি। এই তো কদিন আগে এ ছিল, ওর সাথে একটা ছোকরাও তো ছিল। কোন রাস্তায় যাবে জিজ্ঞেস করছিল। তারপর তারপর কোথায় গেল জানেন? তা কি করে জানবো বাবু কোথায় গেল? এক কাপ করি চা খেয়েই চলি গেল। আমি তো রাস্তা দেখিয়ে দিলুম। আগে কি ব্যাপার বলুন দেখি। এই মেয়েটা আর ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মোবাইলও বন্ধ। দোকানদারের মুখটা কেমন যেন থমথমে হয়ে গেল। কিছু না বলে চায়ের গ্লাসটা তুলে দোকানের ভিতরের দিকে যেতেই আমি এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, কি ব্যাপার বলুন তো? ওদের কি কোনো বিপদ হয়েছে? আপনি কি কিছু জানেন? দোকানদার বেশ গম্ভীর মুখে এসে দাঁড়ায় আমার সামনে। চাপা ভয়ার্ত গলায় বলে, আমি ভয় পাচ্ছি এইটি ভেবে যে ওরা রাস্তা ভুলি জঙ্গলের দিকে চলে যায়নি তো। কেন? জঙ্গলের দিকে গেলে কি হবে? এই জঙ্গলে তো আর বাঘ থাকে না, আর ওরা বাচ্চা ছেলে মেয়েও না যে রাস্তা চিনে বেরোতে পারবে না। দোকানদার হাতের ইশারায় আমায় বসতে বলে বাঁশের তৈরি ছোট্ট মাচার মতো বসার জায়গাটায়। সেও আমার পাশে বসে পড়ে। কাঁধের আধময়লা গামছা দিয়ে
মুখ মুছতে মুছতে বলে, বাবু, আমিও জানি ও জঙ্গলে বাঘ ভাল্লুক নেই, কিন্তু এমনি এমনি তো আর ভয় পাচ্ছি না। ভয় পাচ্ছি তার কারণ ওই জঙ্গলে আছে বনকালী মায়ের অভিশাপ। ও জঙ্গলে দিনের বেলাতেও কেউ ঢোকে না। আমার তো মনে মনে খুব হাসি পায়। এই বিজ্ঞান নির্ভরতার যুগে এই গ্রামে সরল মানুষেরা এখনো বনকালী না কিসের অভিশাপে ভয় শিউরে ওঠে। তাও ব্যাপারটা কি তা জানবার বেশ আগ্রহ জন্মায়। আমি বলি, ব্যাপারটা কি একটু খুলে বলুন না। দেখুন বাবু, আপনারা হলেন শহুরে মানুষ, এসব আপনার গপ্প বলেই মনে হতে পারে। তাই কি করবেন এগুলো শুনে? তবে এটা জেনে রাখবেন, আপনার বন্ধুরা যদি ওই বনকালী জঙ্গলে ঢোকে, তাদের আর খুঁজই পাবেন না। আরে না না, অবিশ্বাসের ব্যাপার নেই। আপনি বলুন কি ব্যাপার। কেন এই জঙ্গল অভিশপ্ত? কেন ওরা যদি ওই জঙ্গলে প্রবেশ করে তাহলে আর ফিরবে নাই বা কেন? আপনি বলুন। ওই জঙ্গলের ভেতরই আছে বনকালী মন্দির। কত দিনের পুরাতন তা আমার জানা নাই। বাপ ঠাকুরদার মুখে শুনেছি তারাও জানে না কতদিনের পুরনো ওই মন্দির। নিত্য পূজা ছাড়াও প্রতি মাসের আমাবস্যায় ওই মন্দিরে পুজো হতো বেশ জাঁকজমক করি। বেশ জাগ্রত ঠাকুর ছিল। কত লোকের কত মানত পূর্ণ করিছেন দেবী। বনকালীর আশীর্বাদে লসিমগঞ্জ তখন থাকতো সুখে শান্তিতে। এমন চলছিল বেশ ভালোই। একদিন অঘটনটা ঘটল। এক আমাবস্যার আগের দিনের সন্ধ্যায় কোথা থেকে লাল কাপড় পরা এক তান্ত্রিক গোছের লোক এসে জুটল গাঁয়ে। গাঁয়ের মাঝখানে একটা বড় অশ্বত্থ গাছ ছিল। তার নিচে আড্ডা নিলে। তার নাম জানা গেল, তার নাম হচ্ছে রুদ্রদেব তান্ত্রিক। সে নাকি এইছে সেই কাশী ধাম থেকে। তার সাধনা নাকি সেই সবে এই গাঁয়ে, এই বনকালীর মন্দিরে সাধনা করি। গাঁয়ের সরল সাধারণ লোকেদের নানান রকম ভেলকি দেখিয়ে বশ করলে। সবাই ভাবলে তার কত মহিমা। সবাই বাবা বাবা করি এক্কেবারে পাগল। পরদিন আর তার দেখা পাওয়া গেল না অশ্বত্থতলায়। সবাই ভাবলে চলি গেছে সে। কিন্তু পরে জানা গেল সে আবার আস্তানা গেড়েছে বনকালী মন্দিরের সাতালে। সেখানে নাকি যজ্ঞ করতে লেগেছে। আমরা গাঁয়ের মানুষ যখন দল বেঁধি সেখানে হাজির হলুম, তখন দেখি সে চোখ বুজে বসি আছে ধ্যানে। আর গ্রামের লোক যারা সেখানে আগে থেকেই আসে, তারা সবাই হাত জোর করে বসি আছে তার সামনে। সেই তান্ত্রিকের সামনে তখন নিবু নিবু যজ্ঞের কাঠ। বেশ কিছুক্ষণ কেটে যায় এইভাবে। এরপর হঠাৎ সেই তান্ত্রিক চোখ খোলে, হুঙ্কার দিয়ে বলে, বনকালী মাতা আমার ধ্যানে দেখা দিয়েছেন, আমার উপর কৃপা করেছেন। আজ ভাদ্র অমাবস্যা, বড়ই শুভ দিন। আজ আমার দেবীর কৃপা পাবার দিন। আজ আমি এই মন্দিরে দেবীর পুজো করব। আমার একটা পাঁঠা লাগবে। আজ দেবীকে আমি রক্তে স্নান করিয়ে আমার সাধনায় সিদ্ধি লাভ করব। আমার পুজোর ব্যবস্থা করো তোমরা। গাঁয়ের লোকেরা সবার মুখ তাকাতাকি করতে লাগলো। কারণ এই দেবীর মন্দিরে বলি হয় না, এ রীতি নেই। গাঁয়ের লোকেদের একটু খটকা লাগলেও তখন তান্ত্রিক এমন বশ করেছিল, কেউ প্রতিবাদ করার সাহস দেখাতে পারলে না। কিন্তু মন্দিরের পূজারী মহাদেব চক্রবর্তী এর প্রতিবাদ করলে। সে সবার পিছনে দাঁড়িয়ে এতক্ষণ সব দেখছিল। ভিড় ঠেলি এগিয়ে এসে বললে, কি বলছেন আপনি? এ হতে পারে না। দেবী রুষ্ট হবেন। এই দেবীর পুজো পদ্ধতি এটা নয়। ঘোর অনর্থ হবে। গায়ের লোক বনকালী রোষানলে পড়বে। না না, আমি এটা হতে দেব না। এই শুনে সেই তান্ত্রিক খুব রেগে গেল। লাল বড় বড় চোখ করে সে বললে,
কি, তোর এত বড় সাহস? তুই আমার সাধনায় বাধা দিস? আজ আমার প্রবল ক্ষমতা লাভের দিন, আমায় তুই আটকাতে চাস? হ্যাঁ, আমি আপনাকে আটকাবো, কারণ আমি জানি আপনি নিজের স্বার্থে এতগুলো মানুষকে বিপদে ফেলতে চাইছেন। এতে সেই রুদ্রদেব তান্ত্রিক আরোই রেগে গেল। তার লাল চোখগুলা আগুনের মতো জ্বলে উঠল। উঠে দাঁড়িয়ে তীব্র হুঙ্কার দিয়ে বলে উঠল, তোর এত বড় স্পর্ধা? হ্যাঁ, ঠিকই বুঝেছিস তুই। আমি আজ এই ভাদ্র অমাবস্যায় এই বনকালী মায়ের পুজো করে সিদ্ধি লাভ করব। আমি ত্রিকালদর্শী এক সিদ্ধ সাধক হব। আমি এখানে আমার গুরুর আদেশে এসেছি। একমাত্র এই বনকালী মাই পারে আমাকে অসীম অলিক ক্ষমতার অধিকারী করে তুলতে। এরপর যা ঘটল বাবু, এই এত বছর পরেও যেন চোখের সামনে ভাসছে। আমি এসব ঘটনা শুনে খুবই মোহিত হয়ে পড়েছিলাম। আমি বললাম, কি কি দেখলেন? সেই তান্ত্রিক তার ঝোলা থেকে ছাইয়ের মতন কিছু একটা বার করি মন্তর বলতি বলতি ছুঁড়ে দিলে মহাদেব চক্রবর্তীর গায়ে। আর সে তখন সাথে সাথেই বাবারে মারে করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ি গেল। এরপর যতদিন সে বেঁচি ছিল কথা আর কইতে পারেনি বাবু। মানে বোবা হয়ে গেল? বাবু, শুধু সে থাকতো সবার দিকে আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। এরপর এরপর সেই তান্ত্রিকের কি হলো? আর সেদিন রাতেই বা কি হলো? দোকানদার একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে রাখা পুরাতন জগটা থেকে ঢক ঢক করে বেশ খানিকটা জল খেয়ে বললেন, তারপর তারপর আর কি, গাঁয়ের লোকেরা ভয়ই হোক বা সেই তান্ত্রিকের অলৌকিক ক্ষমতার জন্যেই হোক, কেউ কোনো প্রতিবাদ করলে তো নাই, উপরন্ত তান্ত্রিকের কথা মতো কাজ করতে থাকলে। তার বলির পাঁঠা এনে দিলে, হাঁড়ি কাঠ বানিয়ে দিলে মন্দিরের ভিতরে একেবারে ঠাকুরের পায়ের কাছে। ফুল থেকে আরম্ভ করি গঙ্গা জল অবধি সবই জোগাড় করে দিলে তান্ত্রিকের কথা মতো। তান্ত্রিক বললে, আমার পুজোয় আমি যাকে যাকে বলবো সে উপস্থিত থাকবে। তারাই সমস্ত কিছুর আয়োজন করবে। গ্রামের অন্য কেউ যেন রাত 8টার পর মন্দিরের ত্রিসীমানায় না আসে। পুজো চলাকালীন যদি কিছু ঘটে তাহলে যেন এদিকে না আসে। আমার পুজোয় ব্যাঘাত ঘটলে কি হতে পারে তা নিশ্চয়ই তোমরা দেখেছ। গাঁয়ের লোকজন অসহায়ের মতো বাড়ি চলি গেল। সেই তান্ত্রিকের কথা মতো রই গেল শুধু গাঁয়ের 7টি ছেলে। সন্ধ্যা পেরিয়ে রাত নামলে, সেই অশুভ রাত, গা থেকে আমরা শুনতে পাচ্ছিলাম শাঁখ কাঁসর ঘন্টার শব্দ। রাত তখন 10টা হবি। গাঁয়ের ঘরে ঘরে যেন শোক পালনের মতো অবস্থা। এক সময় আস্তে আস্তে থেমে গেল কাঁসর ঘন্টা শাঁখের শব্দ। হঠাৎ গাঁয়ের লোক মন্দিরের দিক থেকে শুনলে তীব্র একটা মরণ চিৎকার। তারপরেই শোনা গেল একসাথে অনেকজন যেন চিৎকার করছে, বাঁচাও বাঁচাও শব্দ ভেসে আসতে লাগলো জঙ্গলের ভিতরের মন্দিরের দিক থেকে। কিন্তু গাঁয়ের লোক তান্ত্রিকের নির্দেশ মতো মন্দিরের দিকে যাবার সাহস দেখালে না। এরপর আবার সেই শ্মশানের নীরবতা। কতক্ষণ এইভাবেই কেটে গেল। তারপর গাঁয়ের প্রতিটা ঘর থেকেই শোনা গেছিল নূপুরের শব্দ আর মেলি গলায় কান্নার শব্দ। প্রত্যেক বাড়ির লোক সেদিন শুনেছিল কোনো মেয়ে যেন কাঁদদি কাঁদদি চলি যাচ্ছে বাড়ির পেছন দিয়ে। এই অবধি বলে থামে সেই বৃদ্ধ দোকানদার। আমি যেন এই ঘটনার সাথে বহু বছর পিছনে চলে গিয়েছিলাম। চোখের সামনে যেন দেখতে পাচ্ছিলাম সেই আশ্চর্য অথচ করুণ দৃশ্যগুলো। বেশ অধৈর্য হয়ে বললাম, এরপর কি হলো? থামলেন কেন? আর হবার কি ছিল বাবু, সব তো ততক্ষণে শেষ।
রাতটা গাঁয়ের লোকেদের জেগেই কেটেছিল। পরদিন সকালে গাঁয়ের সবাই যখন কথা বলতে বলতে সূর্য একদম মাথার ওপরে। গল্প শুনতে গিয়ে যে কাজের জন্য আসা সেই কাজটাই ভুলে গেছি। এ কথা মনে পড়তেই তড়িঘড়ি উঠে পড়লাম। বিদায় নেওয়ার সময়ও দোকানদারটা বারবার সাবধান করলেন, বললেন, বাবু, আমার কথাগুলা গল্প ভাববেন না যেন। আর একটু এগোলি বনকালীর জঙ্গল, ভুল করেও ওই জঙ্গলের কাছে যাবেন না যেন। ও জঙ্গলের একটা টান আছে, কাছাকাছি গেলি আপনাকেও টেনে নিয়ে যাবে ওর ভিতরে। আর একবার ওই জঙ্গলে ঢুকি গেলি পর আর কেউ কোনো দিন খুঁজে পাবে না আপনারে। আমি যেন সেই প্রায় বৃদ্ধ দোকানদারের গল্পে একেবারে মোহিত হয়ে পড়েছিলাম। মনে মনে যেন বিশ্বাস জন্ম নিয়েছিল। সুমি আর রবি বনকালীর রোশানলে পড়ে বিলীন হয়ে গেছে, তাদের আর খুঁজে পাওয়া যাবে না কোনো দিন। এমন সময় হঠাৎ আমার মনে হলো একটা গাড়ি যেন পিছন থেকে তীব্র গতিতে এগিয়ে আসছে আমার দিকে। মনে হলো সেটা যেন আমায় পিষে ফেলতে চায়। আতকে উঠে পিছনে ফিরে তাকালাম, না, কেউ কোথাও নেই। পাশের একচালা মাটির ঘরগুলোর সামনে গ্রাম্য জীবনের নিত্য ব্যস্ততা। নিজের উপরই ধিক্কার জন্মালো। মনে হলো উন্নত পৃথিবীর এক ব্যস্ত উন্নত শহরের শিক্ষিত বাসিন্দা হয়ে এই গ্রামের একজন গ্রাম্য মানুষের যুক্তিহীন সরল বিশ্বাসে তৈরি গল্পের ওপর বিশ্বাস করে আমি এমন ভুল করেছি যে এখন নিজেই সেই গল্পের চরিত্র হয়ে উঠতে চাইছি। মন থেকে এইসব ভাবনা ছেড়ে ফেলে সোজা হাঁটতে থাকলাম। ততক্ষণে সুমি ও অভির কথা বেমালুম ভুলে গিয়ে সেই চা বিক্রেতা লোকটির বলা কথাগুলো যে সর্বৈব মিথ্যা তা প্রমাণ করার একটা জেদ চেপে বসলো মনের মধ্যে। মনের হঠাৎ এমন সামগ্রিক ভাবনা পরিবর্তনে কয়েক সেকেন্ডের মধ্যে যেন মনে হলো একটা উত্তাল সমুদ্রের ঢেউয়ে পড়ে এলোমেলো মনটা হঠাৎ লাফিয়ে উঠে হারিয়ে যেতে যেতে একটা ডাঙার সন্ধান পেয়েছে। এইসব ভাবতে ভাবতে কখন যেন একটা ঘন জঙ্গলে ভরা জায়গায় চলে এসেছি। বড় বড় গাছের ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে অনেকদিন মানুষের ছোঁয়া না পাওয়া ঝোপগুলোর ওপরে। আমি বুঝলাম সেই লোকটি এই জঙ্গলের কথাই বলেছিল। এটাই সেই অভিশপ্ত বনকালীর জঙ্গল। বিক্ষিপ্ত চিন্তা ভাবনার মধ্যে কখন যে এসে পড়েছি বুঝতেই পারিনি। হঠাৎ একদল পাখি ডানা ঝাপটিয়ে উড়ে গেল। মনে হলো তারা ভয় পেয়েছে, হয়তো কোনো বন্য জন্তু দেখে থাকবে। ঠিক সেই সময় পাতার খসখস শব্দ শুনে মনে হলো আমার পিছন থেকে কেউ হেঁটে আসছে। পিছনে ফিরে তাকালাম, না, কেউ নেই। কিন্তু আমার অনুভূতি হতে লাগলো একজোড়া চোখ যেন আমায় দেখছে। বারবার তাকাতে লাগলাম পিছনের দিকে। এবার আমার কানে ভেসে এলো ক্ষীণ একটা নুপুরের শব্দ। অন্য কোনো জগৎ থেকে যেন ভেসে আসছে সেই শব্দ। ধীরে ধীরে সেটি যেন এগিয়ে চলেছে আরও জঙ্গলের গভীরে। আমি অনুসরণ করলাম সেই শব্দ।
একটু এগোতেই চোখে পড়ল সুমির গাড়িটা। একটা বড় সেগুন গাছের ধাক্কা লেগে গাড়িটার সামনের দিকটা দুমড়ে মুচড়ে আছে। মনে ভিড় করলো এক রাস দুশ্চিন্তা। এগিয়ে যেতে লাগলাম সেদিকে। কখন যেন মিলিয়ে গেছে সেই নুপুরের শব্দ, যেন আমাকে দুর্ঘটনার কবলে পড়া সুমির গাড়িটার হদিস দেওয়ার চেষ্টাই করছিল সেই শব্দ। আমি অত্যন্ত ভয়ে ভয়ে এগিয়ে যেতে থাকলাম সেই দিকে। এগোতে এগোতে হঠাৎ মাথায় এলো একটা প্রশ্ন। আচ্ছা, এত জঙ্গল, এত গাছ পেরিয়ে গাড়িটা এখানে এলো কিভাবে? ঠিক এই সময় পিছন থেকে একটা ডাক আমার গতি রুদ্ধ করলো, ছিঁড়ে ফেললো চিন্তার জাল। বাবু, এত করি বারণ করলুম, তাও আপনি ঢুকলেন এই জঙ্গলে? আরে আপনি এখানে? হ্যাঁ, আমি। এতে এত আশ্চর্য হবার কি আছে? এটা তো আমাদের গ্রামেরই একটা অংশ। কিন্তু আপনি যে... এই কথা বলতে বলতেই মনে হলো লোকটার চোখ দুটো জল জল করে উঠল। আমি থেমে গেলাম। পরক্ষণেই আবার স্বাভাবিক। ভাবলাম হয়তো আমারই চোখের ভুল। তারপর আবার বললাম, আপনি এত সাবধান করলেন, বললেন এই জঙ্গলে প্রবেশ করলে আর ফেরা যায় না, আর আপনি ওই জঙ্গলে? আমার কথা শেষ হলো না। সেই লোকটি হেসে উঠল হো হো করে আর বলল, বাবু, মায়া বোঝেন? মায়া? আপনারা শহুরে মানুষ, এসব কি আর বিশ্বাস হবে? আমিও যে ওই 7 জনের একজন। রুদ্রদেব তান্ত্রিকের সাথে ওই মন্দিরে ঢুকিছিলাম অভিশপ্ত রাত্রিরে। তারপর যে বেরুতি পারিনি বাবু, হারায় গেছিলাম। যা দেখছেন তা তো আমার সূক্ষ্ম শরীর। আমার কঙ্কালটা তো মন্দিরের এক কোণায় পড়ে আছে এখনো। দেখবেন নাকি? আমি স্পষ্ট দেখলাম লোকটার চোখ দুটো জল জল করে জ্বলছে। আমার গলা শুকিয়ে কাঠ। লোকটি এগিয়ে আসছে আমার দিকে। আমি দৌড়াতে লাগলাম দিক বিদিক শূন্য হয়ে। জঙ্গল ক্রমশ ঘন হয়ে এলো। আর শুনতে পেলাম না পিছন থেকে কোনো শব্দ। দেখতে পেলাম ভাঙা মন্দির। প্রায় 50 হাত দূর থেকেই বুঝতে পারছিলাম জঙ্গলে প্রায় গ্রাস করে ফেলেছে মন্দিরের ভাঙা দেওয়ালগুলো। আমি থমকে দাঁড়ালাম। গাছের ফাঁক দিয়ে দেখতে পেলাম একটি রক্ত বস্ত্র পরা লোক মন্দিরের ভাঙা চাতালে বসে, আর তার সামনে মুখোমুখি বসে সুমি আর অভি। মাঝে যজ্ঞের আগুন জ্বলছে। এতক্ষণে আমার সমস্ত ব্যাপারটা পরিষ্কার হলো। এই যে দোকানদার লোকটি, সে হয়তো ওই রুদ্রদেব তান্ত্রিকের চেলা। তাই আমাকে ভয় দেখিয়ে ভাগিয়ে দিতে চাইল, যাতে ওদের সন্ধান না পাই। সুমি আর অভি কোনোভাবে ওই ভণ্ড রুদ্রদেব তান্ত্রিকের পাল্লায় পড়ে এখানে আটকে পড়েছে। কোনোভাবে হিপনোটাইজ করেছে মনে হয়। মনে মনে বললাম, ওই দোকানদার লোকটাকে পাই একবার সামনে, দেখাবো মজা। আগেই তান্ত্রিকের পাল্লা থেকে উদ্ধার করি এদের। সুমিটা কিভাবে যে, আর অভি, ওটার বুদ্ধিশুদ্ধিও কি লোপ পেয়েছিল যে এই ভণ্ডের পাল্লায় পড়ল? নিজেকে গাছের আড়ালে রেখে ধীরে ধীরে এগোতে থাকলাম মন্দিরের দিকে। মনে এক অদ্ভুত জেদ চেপে গেল ওই ভণ্ড তান্ত্রিককে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এগোতে এগোতে যখন মন্দিরের খুব কাছে চলে এসেছি, তারা যেন আমার উপস্থিতি টের পেল। 3 জনেই ঘুরে তাকালো আমার দিকে। এ কি দেখলাম? জ্বলছে যেন তাদের 3 জনের চোখ, মুখে অদ্ভুত হাসি। আমার পকেটের মোবাইল ফোনটা বেজে উঠল। কাঁপা হাতে মোবাইল ফোনটা বার করতেই দেখলাম বরুণ। রিসিভ করে কানে ফোনটা লাগাতেই, আরে শোন শোন, তোকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। যদিও এমন কিছু ইম্পর্ট্যান্ট না, তাও ভাবলাম বলেই রাখি। আমার ওই যে ভাই, আরে যে খবরটা দিয়েছিল, তো সেই সুমিদের নাকি বলেছিল ওদের গ্রামের পাশে একটা গ্রাম আছে লছিমগঞ্জ, ওর লাগোয়া জঙ্গলটা নাকি অভিশপ্ত। কি নাকি অনেক দিন আগে কোনো এক ঘটনা ঘটেছিল, তারপর থেকেই নাকি ভৌতিক উপদ্রব শুরু হয়। ওই জঙ্গলে কেউ যায় না। আর ওই লছিমগঞ্জ গ্রামের মানুষেরাও নাকি
সেই উপদ্রবে সব গা ছেড়ে নাকি পালিয়েছে। কিছু মানুষ নাকি তার আগে নিখোঁজও হয়েছিল ওই জঙ্গলে। আর কলেরার উপদ্রবে বহু মানুষ মারা যায়। গ্রামের মানুষের বিশ্বাস এই সব মানুষের আত্মা ওই গ্রামে ওই জঙ্গলে নাকি ঘুরে ঘুরে বেড়ায়। যত সব ফালতু অন্ধবিশ্বাস। যাক, ওসব কথা ছাড়। সুমিদের কোনো খোঁজ পেলি? কিরে? হ্যালো? 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 কিরে? হাত থেকে খসে পড়ল ফোন। কানের পাশ দিয়ে যেন গরম বাতাস বইতে লাগলো। মাথাটা ঘুরছে আমার, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সামনে তাকালাম আর তখনই আরেকবার আশ্চর্য হবার পালা। মন্দিরের চাতাল ফাঁকা, কেবল পড়ে আছে কিছু পোড়া কাঠ। হঠাৎ পিছন থেকে কাঁধের ওপর কেউ যেন হাত রাখল। শীতল তার স্পর্শ। চমকে উঠে পিছনে তাকালাম। কিরে, ভয় পেলি তো? আমি নির্বাক শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম সুমির চোখের দিকে। পাশে অভি দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। কি রে, এমন হাদার মতো তাকিয়ে রইলি যে? আরে ও ভাবছে আমরা বুঝি ভূত। তোরা বাড়ি ফিরিসনি কেন? সে এক কাণ্ড, বুঝলি? ওই যে মন্দিরটা দেখছিস না ওখানে, ওটাই দেখতে এসেছিলাম। ভিতরে সব আশ্চর্য ব্যাপার ঘটল, সেসব বলবো তোকে পরে। তারপর জানলাম এটা একটা পরিত্যক্ত মন্দির। এর একটা অভিশপ্ত অতীত আছে। এখানে জীবিত মানুষজন নাকি প্রবেশ করলে আর ফিরে আসে না। তারপর এখানে কয়েকজনের সাথে আলাপ হলো, খুব আতিথেয়তা করলো। ভাবলাম কয়েকদিন এখানে থেকে এখানকার মানুষজনের অন্ধবিশ্বাসটা দূর করেই যাই। তা তোরা জানাবি না ফোন করে একবার? কি করে ফোনটা করব? ফোনে তো চার্জ নেই, এখানে তো ইলেকট্রিসিটিও নেই। হঠাৎ একটা দমকা বাতাস বয়ে গেল। সশব্দে খুলে গেল মন্দিরের দরজা। আমি তাকিয়ে রইলাম সেদিকেই। বললাম, কি যেন বলছিলি? মন্দিরের ভিতর আশ্চর্য কি জিনিস? পিছনে ফিরে তাকালাম আর বুকটা ছ্যাত করে উঠল। সুমি, অভি কেউ নেই সেখানে। সামনে মন্দিরের দিকে তাকাতেই দেখলাম দুটো ছায়া যেন মন্দিরের গভীরে প্রবেশ করছে। আমি এগিয়ে গেলাম সেদিকে। মন্দিরের দরজার ঠিক সামনে দাঁড়াতেই পিছন থেকে একটা ধাক্কা অনুভব করলাম, আর আমি হুড়মুড়িয়ে ঢুকে গেলাম মন্দিরের ভিতরে। সাথে সাথেই সশব্দে বন্ধ হয়ে গেল দরজা। চারিদিক অন্ধকার। আমি ঘটনার আকস্মিকতায় নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম কয়েক সেকেন্ড মাত্র। তারপর অনেকগুলো ঠান্ডা কঙ্কালের মতো হাতের স্পর্শ পেলাম আমার সারা শরীরে। ঘাড়ের কাছে একসাথে অনেকগুলো দংশন। আমি চিৎকার করে উঠলাম যন্ত্রণায়। কিছু মনে করিস না ভাই, এটাই এটাই এখানকার নিয়ম। আমাদের আমাদের বন্ধুত্ব কিন্তু অটুট থাকলো। ভাই, মাঝে মাঝে শিকার আসে তো, তাই এদের মানে আমাদের রক্ত পিপাসা একটু বেশি। আমার শরীর হালকা হয়ে আসে, দু চোখে নামে অন্ধকার। এরপর যখন চোখ খুলি তখন দরজার কাছেই দেখতে পাই পড়ে আছে সুমি আর অভির বিকৃত পচা দেহ দুটো। আহ, কি বীভৎস! আর তার পাশে একটু ঝুঁকে দেখি পড়ে আছে আমার নিথর স্থূল দেহখানা। মন্দিরের আনাচে কানাচে ছড়িয়ে অসংখ্য নরকঙ্কাল। সে অনেক দিন হলো, সবার সাথে এখন আমার ভালো সম্পর্ক। তবে সুমি ও অভির মতো ভালো সম্পর্ক নয়। ওরা তো এখনো আমার খুব কাছের বন্ধু। এখন আমরা জঙ্গলের আশেপাশে ঘুরে বেড়াই, রাতের দিকে ফাঁকা গ্রামের দিকেও যাই। আর ওই রুদ্রদেব তান্ত্রিক, ওকে কেউ সহ্য করতে পারে না। তবুও রাত বিরতে কী সব যজ্ঞ করতে লেগে পড়ে, বিরক্ত করে নানাভাবে। এখনও তার ইচ্ছা সে ত্রিকালদর্শী সিদ্ধ সাধক হবে। আর আমরা সবাই অপেক্ষায় থাকি কবে আবার কেউ আসবে এই জঙ্গলে ভুল করে আর
আপনারা শুনলেন সৌমেন পালের কাহিনী অভিশপ্ত জঙ্গলে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শুনতে থাকুন নতুন নতুন শিহরণ জাগানো আরও অনেক গল্প। আজ এই পর্যন্তই। নমস্কার।